আপনার শৈশব, পড়াশোনা, তারপরে পেশাগত জীবন নিয়ে একটু জানতে চাই। ৫টা প্রতিষ্ঠানে আমি ভর্তি পরীক্ষা দেই। কিন্তু আমার ৫টার মধ্যে ৪টায় হয়, কিন্তু ২টা হয় না। আপনারা নির্বাচনের আগে বেশ ইশতেহার দিয়েছেন। সেগুলো বাস্তবায়নে কাজ করবেন নিশ্চয়ই? নাকি এটি আসলে ইশতেহারি বা মুখে দেয়া প্রতিশ্রুতি? আইটি ভবনের আমরা অন্তপক্ষে দোতলা পর্যন্ত করে দিয়ে যাব। যখন কোনো সিদ্ধান্ত নিবেন বা কাজ করতে যাবেন, ওই প্যানেল থেকে বা পুরো টেক্সটাইলের অন্যান্য অনেক মতাদর্শের লোকজনও আছে, সবার অংশগ্রহণ থাকবে? বেশিরভাগ সময় তো বাইরেই থাকা হয়, এভাবেই রাগ করেন মাঝে মাঝে? না, কখনোই রাগ করে না, এবং সে আমাকে প্রচণ্ড রূপে সাপোর্ট করে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি টেক্সটাইল মিররের নিয়মিত আয়োজন টেক্সটক। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট আইটিটির 15তম কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, যিনি নিট এম্পায়ারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন। আজকে কথা বলবো তার সাথে, জানবো তার ব্যক্তিগত জীবন, পেশাগত পথ চলা এবং আইটিটি নিয়ে তার পরিকল্পনা, সব কিছু নিয়ে আমাদের এই আয়োজনে কথা হবে। পুরোটা আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন। ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের শুরুতেই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। শুরুতেই আপনাকে অভিনন্দন। আপনি আইটিআইটির যেই সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কেমন লাগছে আসলে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরে? আসলে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আইটিটি সভাপতি পদে নির্বাচিত হয়েছি। আইটিটির সভাপতি পদটা অনেক সম্মানের একটা পদ, এবং এই পদে যেতে পেরে আমি আসলে খুবই খুবই খুশি। এবং আমার যারা ভোটার, আইটিটি যারা সদস্য, তারা আমাকে এবং আমার প্যানেলকে পূর্ণভাবে নির্বাচিত করেছেন। তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আসলে সভাপতি পদে নির্বাচিত হয়ে, এটা তো একটা সম্মানের পদ, যেরকম একটা বড় দায়িত্বরও। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে যেভাবে ভোট দিয়েছে, প্রায় আমাদের টোটাল কাস্টিং ভোটের প্রায় 85% অ্যাভারেজে আমরা ভোট পেয়েছি। তো আমাদের উপরে চাপটা অনেক বেশি, তো দায়িত্বটাও ইনশাল্লাহ অনেক বেশি হবে। এবং আমরাও চেষ্টা করব সবাইকে নিয়ে সুন্দর একটা আমরা আইটি গঠন করার জন্য। আইটিটির নির্বাচন এবং আপনার পরিকল্পনা বিষয় নিয়ে বিশদ আলোচনা করব। তবে একটু আয়োজনের শুরুটা আপনার শৈশব, পড়াশোনা, তারপরে পেশাগত জীবন নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমার শৈশব কেটেছে মাদারীপুর জেলায়। তো আমি মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেখান থেকে এসএসসি পাশ করার পরে আমি সরকারি নাজিমউদ্দিন কলেজ মাদারীপুর থেকে পাশ করেছি। তো সেটা শেষ করার পরে পরবর্তীতে আমি টেক্সটাইল কলেজে, তখন কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিল, সেই টেক্সটাইল কলেজ বর্তমানে বুটেক্স, সেখানে ভর্তি হই। আচ্ছা, এরপরে পড়াশোনা শেষ করে জবে যখন ঢুকলেন, ক্যারিয়ারটা শুরু করেছিলেন নিশ্চয়ই কোনো একটা ফ্যাক্টরিতে জব করেছেন, তারপরে তো নিজস্ব উদ্যোগ, এটা নিয়ে একটু জানতে চাই। এটা আমি প্রথমে যখন টেক্সটাইল কলেজে ভর্তি হই, আমি পাশ করি 94-এ, 1994 সনে। তারপরে আমি প্রথমে চাকরি করি ইউরেশিয়াটিক বাংলাদেশ লিমিটেড। সেটা একটা লিয়াজো অফিস ছিল, জার্মান মেশিনারিজ কোম্পানি। ওদের লিয়াজো অফিস ছিল, ওরা সেল করতো ইউরোপিয়ান মেশিন এবং মডার্ন মেশিনগুলো সেল করতো। তো ওই জায়গায় আমি সেলস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতাম। কিন্তু চিন্তা করলাম যে আসলে আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে সেলসে চাকরি করব, এটা আমার কাছে তত একটা ভালো লাগেনি আসলে। যে আমি যে লাইনে পড়াশোনা করে আসছি, সেটা সেলসে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করব, যদিও অনেকে করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে না, আসলে প্রোডাকশনে আমার চাকরি করা উচিত। সেই ক্ষেত্রে আমি তখন চিন্তা করলাম যে আমি প্রোডাকশনে যাব, এবং যেহেতু আমি ওয়েট প্রসেসিংয়ের ছাত্র ছিলাম, আমি ডাইংকে আমি পছন্দ করলাম আর কি। তা আমি প্রথমে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম, দাপাতে, নিটেক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। সেখানে আমি অল্প কিছুদিন চাকরি করি, 3 মাসের মতো। পরবর্তীতে আমি গাজীপুরের আইমন টেক্সটাইল অ্যান্ড হোশিয়ারি মিলস লিমিটেডের প্রোডাকশন অফিসার হিসেবে চাকরি করতে জয়েন করি 1995 সনের এপ্রিলের দিকে আর কি। তো ওখানে ছিলাম আমি 1996-এর সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ছিলাম। তারপরে আমি নারায়ণগঞ্জের রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডে চাকরি করি প্রোডাকশন ম্যানেজার হিসাবে। আচ্ছা, এবং সেখান থেকে এজিএম, ডিজিএম, জিএম হয়ে 2003-এর শেষের দিকে আমি সেখান থেকে চাকরি ছেড়ে পরবর্তীতে আমি নিজেই আমার নিজের প্রতিষ্ঠান গড়ে তুলি, নিট এম্পায়ার লিমিটেড।
এবং আমি শুরুটা করি কিছু 4টা নিটিং মেশিন দিয়ে আমি শুরু করি 2004 সনে। এবং এটা এখন বর্তমানে আমরা এক্সপোর্টের সাথে জড়িত। আমার নিজের বায়ার আছে, আমি বাইং হাউসের মতো কাজ করি। আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে কিছু কাজ দেই, পাশাপাশি আমরা ফেব্রিক সাপ্লাইয়ের কাজ করি এবং নিজেও সরাসরি এক্সপোর্ট করি। এই যে আপনি বলছিলেন যে পড়াশোনা কলেজ জীবন শেষ করে তৎকালীন টেক্সটাইল কলেজে আপনি ভর্তি হয়েছিলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেছে নেওয়ার পেছনে কী কারণ ছিল? অনেকে তো হতে চায় ডাক্তার, অন্যান্য বুয়েটে পড়তে চায়, অন্যান্য অনেক পেশায় আসলে বেছে নিতে চায়। সেই সময়টাতে তো টেক্সটাইল এত জনপ্রিয় ছিল না, সবার মধ্যে জানাশোনাও ছিল না, কিন্তু সেই সময় আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছেন, কারণ কি ছিল? আসলে আমি বেছে নেই, কিন্তু আমার কোনো পথ ছিল না। আচ্ছা। কারণ আমার ডাক্তারি পড়ার কোনো ইচ্ছা ছিল না কখনোই। আমার ইচ্ছা ছিল যে, আমার বড় ভাই বুয়েট থেকে পাশ করেছিল এবং সে খুব ভালো ছাত্র ছিল, বুয়েটে মেকানিক্যালে ফার্স্ট ক্লাস 4th হয়েছিল আর কি। উনি 1984 সনে পাশ করে বুয়েট থেকে। তো আমার আসলে টার্গেট ছিল বুয়েটে পড়ার, কিন্তু আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি 5টা প্রতিষ্ঠানে আমি ভর্তি পরীক্ষা দিই, কিন্তু আমার 5টার মধ্যে 4টায় হয়, কিন্তু বুয়েটে হয় না। তো আমি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমি বলবো যে সৌভাগ্যক্রমে আমার বুয়েটে তখন হয় নাই, যার জন্য আমি আসলে টেক্সটাইলকে বেছে নিয়েছিলাম। আমার তখন বিআইটি খুলনা, তখন বিআইটি ছিল, যেটা এখন কুয়েট নামে পরিচিত, ঢাকা ইউনিভার্সিটি, লেদার টেকনোলজি, এবং তখন কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষা দিয়েছিলাম, ওখানে হয়েছিল, মানে 6 জায়গার মধ্যে আমার 5 জায়গা হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমার শুধু বুয়েটে হয়নি। আচ্ছা। তখন সবাই বললো যে আসলে টেক্সটাইলে পড়লে ভালো হয়, কারণ টেক্সটাইল তখন টেক্সটাইলের এক্সপোর্ট শুরু হয়েছে। এটা 1987 সনে, 87-88 দিকে। তো টেক্সটাইলের কিছু কিছু এক্সপোর্ট শুরু হয়েছে। টেক্সটাইল ছোট ছোট কিছু কিছু মিল চালু হচ্ছিল। বিটিএমসি, বিজিএমসি তখন খুব জনপ্রিয় ছিল, এবং ওই সব বিটিএমসি, বিজিএমসিতে সবাই খুব ভালো বেতনে চাকরি করতো তখন, এবং যেহেতু সরকারি চাকরি। আর টেক্সটাইল, মানে আমি যেই সব সাবজেক্টগুলো পেয়েছি তার মধ্যে সবাই আমার পরিবার থেকেও সাজেশন করলো যে না, টেক্সটাইলে পড়াটাই ভালো হবে, কারণ তখন ছাত্র সংখ্যা খুব কম ছিল। তুমি যেটা বললে যে তখন তো টেক্সটাইল সেরকম জনপ্রিয় ছিল না, এবং টেক্সটাইল কলেজও কিন্তু জনপ্রিয় ছিল না, কারণ আমরা যখন ভর্তি হই তখন মাত্র 50 জন ছাত্র ভর্তি হয়, এবং তখন আমাদেরকে পরিচয় দিতে হতো যে তোমাদের কলেজ কোথায়, এটা কি বিসি না ডিপ্লোমা। তা আমাদের বলতে হতো পলিটেকনিকের পাশে এটা। তো এটা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, আমাদের পরবর্তীতে যখন বিয়ে শাদী করছি তখনও কিন্তু বলতো যে এটা কি বিএসসি না ডিপ্লোমা। তখন কি কোনো হতাশা কাজ করতো? হতাশা কিছুটা কাজ করতো, কারণ তখন আসলে টেক্সটাইল কলেজের পরিবেশ তো ভালো ছিল না, হলের পরিবেশ ভালো ছিল না। তখন আসলে আমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে, প্রতিনিয়তই মনে হয়েছে যে আসলে এই জায়গায় ভর্তি না হয়ে ঢাকা ভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে ভর্তি হলেও ভালো হতো আর কি। আল্লাহর রহমতে কি মনে হয় এখন মনে হচ্ছে যে, এই যে বললাম যে আসলে আমার সৌভাগ্যক্রমে আমার টেক্সটাইলে, মানে বুয়েটে হয় নাই, কারণ বুয়েটে হলে তখন ভর্তি না হলে আপনি রিগ্রেট ফিল করতেন। এবং হ্যাঁ, রাইট। এবং পরবর্তীতে আমি যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করলাম, তখন আমার মনে হয়েছে যে আসলে টেক্সটাইল পরে আমি দেশের অর্থনীতিতে একটা অবদান রাখতে পারছি, পাশাপাশি আমি নতুন কিছু শিখছি আসলে। যে আমাদের যে পাঠ্যক্রম ছিল, পাঠ্যক্রমের সাথে কিন্তু প্র্যাকটিক্যালি মিল খুব কম আছে। তো আমরা যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি তখন কিন্তু নতুন নতুন কিছু, প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতাম আর কি। তো এটা খুব ভালো লাগতো, এবং যেটা বললাম যে দেশের অর্থনীতিতে আমরা একটা অবদান রাখছি, এবং আমাদের নতুন কিছু নিজে করার একটা স্বপ্ন দেখতাম যে আমি নিজেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবো আর কি। তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার পরবর্তীতে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, এবং সেই স্বপ্নকে আস্তে মোটামুটিভাবে আমার শিল্পেও আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। জীবনের বড় একটা সময় নিজের প্রতিষ্ঠানে দিয়েছেন, এখনও দিচ্ছেন। অনেকটা সময়, দিনের বড় একটা সময় আপনার নিজের কোম্পানিতে দিতে হয়, পাশাপাশি সংগঠনের সময় দিতে হয়, যেহেতু এখন আইটিটির দায়িত্ব নিয়েছেন, কাজেই এখানেও অনেকটা সময় চলে যায়। এই যে এত ব্যস্ততার মধ্যেও পারিবারিক সময় এবং পেশাগত সময় আসলে কীভাবে ব্যালেন্স করেন? আসলে সময়টা ম্যানেজ করতে হয়, এটা মানে যদি আমি মানে টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করা যায় আর কি। তবে আমি আমার পরিবারকে সময় দিই, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে তো সময় দিতেই হয়। তবে সবচেয়ে বড় কথা হলো যে পরিবারের একটা সাপোর্ট কিন্তু খুব দরকার আসলে, সেটা একদম। চাকরি ক্ষেত্রে হোক বা সংগঠনের ক্ষেত্রে হোক। এই সাপোর্টটা একটা শক্তিশালী পরিবার কিন্তু একটা পুরুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তা আমি আসলে আমার ফ্যামিলি থেকে আমি প্রচণ্ড রূপে সাপোর্ট পাই,
সেটা আমি চাকরি ক্ষেত্রেও পেয়েছি, আমি ব্যবসা ক্ষেত্রেও পেয়েছি, সংগঠনের ক্ষেত্রেও আমি পেয়েছি আর কি। যার জন্যই কিন্তু আমার কোনো পরিবার থেকে কখনোই কোনো বাধা ছিল না। আমি যখন যেটা করতে চেয়েছি আমার পরিবার থেকে, আমার ফ্যামিলি থেকে, আমার স্ত্রী থেকে আমি সেই সাপোর্টটা পেয়েছি সবসময়। বেশিরভাগ সময় তো বাইরেই থাকা হয়, এভাবেই রাগ করেন মাঝে মাঝে? না, কখনোই রাগ করে না, এবং সে আমাকে প্রচণ্ড রূপে সাপোর্ট করে, এবং সে সাপোর্ট করে দেখেই আমি কিছুটা কাজ করতে পারি, সাংগঠনিক কাজ করতে পারি আর কি। আপনার শৈশবের কথা শুনছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পার করে এসে জবে ঢুকেছেন। স্কুল কলেজের স্মৃতিগুলো বা ভার্সিটির স্মৃতিগুলো কোনো শেয়ার করতে চান কিনা, যেটা আসলে আপনার এখন মনে হলে ভালো লাগে? আসলে স্কুল জীবনে আমি রেড ক্রিসেন্টের সাথে জড়িত ছিলাম, স্কাউটিংয়ের সাথে জড়িত ছিলাম, খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, হকি খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, ভলিবল খেলতাম। তো আমাদের সময়টা আসলে অন্যরকম ছিল পরিবেশ, কারণ আজকালকার মতো এরকম তো মোবাইল ছিল না তখন। আমরা স্কুল থেকে ফিরেই আমরা মাঠে চলে যেতাম খেলাধুলা করার জন্য। আর স্কাউটিং, রেড ক্রিসেন্ট এটার সাথে জড়িত ছিলাম, এবং পরবর্তী কলেজ জীবনেও কিন্তু আমি রোভার স্কাউট করতাম, রেড ক্রিসেন্টের সাথে জড়িত ছিলাম। আমার স্কুল জীবনের আমার দুইটা স্মৃতি আমাকে খুব আনন্দিত করে সবসময়। 1981 সনে তখন আমি ক্লাস 8-এ পড়ি, অষ্টম শ্রেণীতে পড়ি। সেই সময়ে আমি দ্বিতীয় বাংলাদেশ ন্যাশনাল স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করি এবং রাষ্ট্রীয় পদক পাই। আর 1983 সনে বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, এটা হলো রেড ক্রসের যে জন্মদাতা জিন হেনরি ডুনান্ট, ওনার জন্মদিন উপলক্ষে 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। আগে রেড ক্রস ছিল, এখন এটা রেড ক্রিসেন্ট হয়েছে আর কি। তো এই রেড ক্রস দিবস উপলক্ষে জুনিয়র রেড ক্রস ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী, এবং আমি সেই রচনা প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিলাম আর কি। সেটা আমার জন্য অনেক একটা আমার অনুপ্রেরণা ছিল তখনকার সময়। এবং আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আমি কলেজে যখন পড়তাম, অর্থাৎ আমি ইন্টারমিডিয়েটে যখন পড়তাম, তখন আমি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তখন বাংলাদেশ টেলিভিশনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হতো, সেখানে অংশগ্রহণ করেছি। এবং কলেজে থাকা অবস্থায় আমি রোভার স্কাউটের জাতীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছি। তখন রেড ক্রিসেন্ট হয়ে গিয়েছিল আর কি। তখন রেড ক্রিসেন্টের জাতীয় যে ক্যাম্প হতো ঢাকায়, সেটাই আমি অংশগ্রহণ করেছি। আমি 7 বার অংশগ্রহণ করেছি। অংশগ্রহণকারী হিসেবে ছিলাম প্রথমে 2-3 বার, 4 বার, তারপরে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছি। আর পাশাপাশি আমি বিজ্ঞান ক্লাব, আমাদের কলেজের বিজ্ঞান ক্লাবের আমি সেক্রেটারি ছিলাম, সন্ধানী ডোনার ক্লাবের সেক্রেটারি ছিলাম। আমরা আই ডোনেশন প্রোগ্রাম করেছি, ব্লাড ডোনেশন প্রোগ্রাম করেছি। এইসব সংগঠনের সাথে যখন জড়িত ছিলাম, সেই স্মৃতিগুলো আমাকে খুবই তাড়া করে। বলা যায় যে অনেকটা ছোটবেলা থেকে সংগঠন করার একটা আপনার ভেতরে সংগঠন করার একটা তাড়না ছিল, এবং সেটি আসলে এখনো আপনি সেই কাজটিই করছেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেটারমেন্টের জন্য কাজ করছেন। আপনার ছোটবেলার গল্পগুলো শুনছিলাম, আপনি ছোট থেকে স্কুল কলেজ থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। পেশাজীবী সংগঠনের সাথে আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো? পেশাজীবী সংগঠনে আমার যাত্রাটা শুরু হয় 2001 থেকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম গঠন হয়, তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম প্রথমেই। আর 2002-তে আমি আইটিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হই 10ম কাউন্সিলে। পরবর্তীতে 2006-এ আমি জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হই, এবং 2009-এ আমি সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হই। আর 2008-এ আমি আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব ছিলাম আর কি। যখন আমি আইটিটির মহাসচিব হিসেবে নির্বাচিত হই, তখন আমি আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব পদ থেকে আমি পদত্যাগ করি, কারণ আমি দুইটা জায়গায় থাকতে চাইনি কখনোই। 2012-তে আমি আইবিতে, অর্থাৎ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইবিতে সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে ইলেকশন করি এবং সেখানে বিজয়ী হই, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ডিভিশনে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। 2015-তেও আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ডিভিশনের মেম্বার হিসেবে নির্বাচিত হই আইবিতে, এবং পরবর্তীতে আমি এর আগেই আমি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের যেটা আমাদের বিএনপিপন্থী আমাদের পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, অ্যাবের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম অনেক আগের থেকে, 2005-6 থেকে। পরবর্তীতে আমি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই, এবং নির্বাচিত হই এটা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হই। এবং আমি এই সংগঠনের সাথে জড়িত আছি। আইটিটিতে নির্বাচিত হই, আইবিতে নির্বাচিত হয়েছি, অ্যাব এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের।
আমি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাছে আমি খুবই মানে তাদের কাছে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের ভালোবাসা আমি সবসময় শিখতে হয়েছি। আমি আল্লাহর অসীম কৃপায় এবং এবং আমি টেক্সটাইল যদি ভুল না ইঞ্জিনিয়ারদের করে থাকি ভালোবাসায় আইটির কোনো ইলেকশনে আপনি হারেননি কখনো। আইটিটি এবং আইবির কোনো নির্বাচনে আমি কখনো হারিনি। এটা আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মানে মানে একটা ভালোবাসা আমার প্রতি, এবং আমি জানি না এই ভালোবাসার প্রতিদান বা তাদের এই সম্মানটাকে আমি রক্ষা করতে পারবো কিনা, তবে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। সবশেষ যে আইটিটি নির্বাচন অনুষ্ঠিত হলো, এটি নিয়ে একটু আলাপ করতে চাই। দীর্ঘ সময় পরে আইটিটি নির্বাচন হলো। নির্বাচন না হওয়া নিয়ে সদস্যদের মধ্যে এক ধরনের আক্ষেপ ছিল, দীর্ঘ সময় কেন ইলেকশন হলো না, 2 বছর পর পর হওয়ার কথা থাকলেও কিন্তু প্রায় 10-12 বছর ইলেকশন হয়নি। এতদিন পরে এসে ইলেকশন হলো, সদস্যদের মধ্যে কেমন সাড়া পেলেন? সদস্যদের মধ্যে আসলে ব্যাপক সাড়া পেয়েছি। তুমিও হয়তো লক্ষ্য করেছো, তুমিও নির্বাচনে ছিলে, যে 13 বছর পরে নির্বাচন হলো। তো গত 26শে জুন আমাদের বুটিক্স ক্যাম্পাসে যে 15তম কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ব্যাপকভাবে সাড়া পেয়েছি আমরা। আমার জন্মের আগে যারা এই প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, অর্থাৎ তখন কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিল, তারাও কিন্তু ভোট দিতে আসছে। এবং অনেক মানে জুনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা 47তম ব্যাচ পর্যন্ত ভোটার ছিল, তারাও আসছে। এবং ব্যাচ ওয়াইজ মাঠের ভিতরে তারা জটলা বেঁধে গান গেয়েছে, তারা উৎসব করেছে। তো এটা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা বিশাল মিলন মেলা ছিল কিন্তু। আর আইটিটিতে আসলে এই নির্বাচন না হওয়ার কারণে অনেকেই কিন্তু আইটিটি বিমুখ ছিল, এবং আমার ধারণা যে এই নির্বাচনটা আইটিটি মুখী করবে সদস্যদেরকে, এবং আইটিটি মুখী করবে, পাশাপাশি একটা সদস্যবান্ধব আইটিটি হয়তো সামনে আমরা পাবো ইনশাল্লাহ। আপনারা নির্বাচনের আগে বেশ ইশতেহার দিয়েছেন, এছাড়া সব 27 জন প্যানেলের যে প্রার্থী ছিলেন তাদের মধ্য থেকে ব্যক্তিগতভাবে অনেক প্রতিশ্রুতি এসেছে, সেগুলো বাস্তবায়নে কাজ করবেন নিশ্চয়ই। একটু জানতে চাই আপনার কাছে, নাকি এটি আসলে ইশতেহারি বা মুখে দেয়া প্রতিশ্রুতি? এটা মোটেও না। আসলে আমরা আমাদের যে ইশতেহার দিয়েছি তার প্রথম যে ইশতেহারগুলো, যেগুলো মূল আমাদের মানে ইশতেহারে যেগুলো ছিল, তার মধ্যে প্রথম ছিল যে তুমি জানো যে আজকে 43 বছরের আইটিটি আমরা বিভিন্ন ভাড়া বাসায় ঘুরছি, ভাড়া করে আইটিটি এরকম একটা বাংলাদেশের একমাত্র পেশাজীবী সংগঠন, সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন আইটিটি। আজকে 43 বছরের এই আইটিটি বিভিন্ন ভাড়া বাসায় আমরা ঘুরছি। তো এইভাবে কিন্তু একটা সংগঠন চলতে পারে না কখনো, কারণ অনেক সদস্য জানেই না আইটিটির অফিস কোথায়। তো সেই ক্ষেত্রে তো আইটিটি কার্যকর করা খুবই অসম্ভব। তা আমাদের প্রথম প্রতিশ্রুতি ছিল যে আমাদের যে 10 কাঠার একটা জায়গার আমাদের ব্যবস্থা হয়েছে উত্তরাতে, এই 10 কাঠা জায়গাকে আমরা 20 কাঠায় আমরা উন্নীত করার চেষ্টা করব আর কি। আমরা আরও 10 কাঠা পাশাপাশি নেওয়ার চেষ্টা করব। যদি নাও পাই, সেক্ষেত্রে এই 10 কাঠার উপরে আমরা আইটি ভবনের আমরা অন্তপক্ষে দোতলা পর্যন্ত করে দিয়ে যাব। এটা আমাদের প্রতিশ্রুতি, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ। পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেক দিনের আশা যে একটা বিসিএস ক্যাডার, কারণ আমাদের 80 থেকে 80% ফরেন কারেন্সি আর্ন করে এই টেক্সটাইল সেক্টর, এবং এই সেক্টরে যারা কাজ করে তাদের জন্য একটা স্বতন্ত্র ক্যাডারের দাবি আমাদের অনেক দিনের। এবং আমরা যে পেশাজীবী সংগঠন করি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম এর এই পেশাজীবী সংগঠনের এই সরকারই কিন্তু বর্তমানে ক্ষমতায় আছে। তা আমরা অলরেডি আমাদের দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু আমরা শুরু করে দিচ্ছি। আমরা সরকারের বিভিন্ন মন্ত্রী এবং অন্য যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে বিসিএস ক্যাডারের ব্যাপারে। এবং আমরা ইনশাল্লাহ ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলে অনেক ধরনের নিয়োগ আছে, যেগুলো সরকারি চাকরির নিয়োগ আছে, ওদের কলেজ আছে এবং ওদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ওদের সাথেও আমরা কথা বলেছি। তা আমরা এই কাজটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব, বিশেষ করে বিসিএস ক্যাডার। আর পাশাপাশি তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং আইটিটিকে সদস্য বান্ধব করার জন্য আমাদের যা যা পদক্ষেপ করা দরকার কি ধরনের পদক্ষেপ নিতে চান? বিশেষত তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের দক্ষতা উন্নয়নের জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে চান? দক্ষতা উন্নয়নের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা আমরা একটা ট্রেনিং সেন্টার করব আইটিটি অফিসে, এবং সেক্ষেত্রে আইটিটি যেই ফ্লোরটা আমাদের আছে, একটা ফ্লোর হয়তো আমরা আরেকটা ফ্লোর নিয়ে আমরা একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব। এবং ইয়াং টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা পাশ করে বের হবে তাদেরকে কারখানা উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যেই ক্ষেত্রে যেতে চাই আর কি। কারণ তুমি হয়তো জানো যে আমাদের পাঠ্যক্রমের সাথে কিন্তু ইন্ডাস্ট্রির যে আমরা চাকরি করি, আমাদের যে ব্যবহারিক যে ব্যাপারটা আছে ইন্ডাস্ট্রিতে, সেটা অনেকটাই মিল নাই কিন্তু।
তো আমাদের ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা একাডেমির যে গ্যাপ একটা রয়ে গেছে রাইট, এখনো। ইন্ডাস্ট্রি এবং একাডেমির ভিতরে এই সেতুবন্ধনটা গড়ে তোলার জন্য আমাদের এই কাজটা করতে হবে এবং তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা মতো তাদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠানোর জন্য, তাদের উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব প্রাথমিক পর্যায়ে এখানে, এবং এখান থেকেই আমরা হয়তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমরা দিতে পারবো আর কি। ইলেকশনে আপনাদের পুরো প্যানেলই আসলে জয়লাভ করেছে। আরেকটি যে প্যানেল অংশ নিয়েছিল এই ইলেকশনে, ইউসি প্যানেল নামে, তাদের মধ্য থেকে একজন সদস্যদের আসলে পার্টিসিপেশন এই কমিটিতে থাকছে না, যেহেতু তারা নির্বাচনে জয়লাভ করেননি। সেক্ষেত্রে আপনারা কি যখন কোনো সিদ্ধান্ত নেবেন বা কাজ করতে যাবেন, ওই প্যানেল থেকে বা পুরো টেক্সটাইলের অন্যান্য অনেক মতাদর্শের লোকজনও আছে, সবার অংশগ্রহণ থাকবে? অবশ্যই থাকবে ইনশাল্লাহ। আমরা তো আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আমরা কিন্তু একটা কথা বলেছি যে আমরা বিগত দিনেও আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করতাম, 2টা প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগেও প্রত্যেকটা কাউন্সিল, 10ম কাউন্সিল, 11th কাউন্সিল, 12th কাউন্সিল, 13 কাউন্সিল, এক প্যানেল থেকে কিন্তু পূর্ণভাবে এইভাবে কখনোই মানে পূর্ণ প্যানেলে জিতে আসে নাই কখনো, কিন্তু এইবারই প্রথম আমরা। তো আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে একটা ঐতিহ্য আছে, যে আমাদের বৃহত্তর ঐক্য, অর্থাৎ একটা বৃহত্তর একটা পরিবার আছে, এই পরিবারকেও আমরা আইটিটির মাধ্যমে ঐক্যবদ্ধ করব। এবং যারা এখানে অংশগ্রহণ করেছে ইউসি প্যানেল, তাদেরকে আমি এই সুযোগে অভিনন্দন অবশ্যই জানাতে চাই, কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল বলেই কিন্তু আজকে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই জন্য তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, এবং তারা যারা পরাজিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে, এবং এর বাইরেও যারা আছে আর একটা অংশ, তাদের সবাইকে নিয়ে আমরা আগামী দিনের আইটিটি গঠন করতে চাই। কারণ এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। কারণ আমাদের যে বৃহত্তর ঐক্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পরিবারের যে একটা ঐক্য আছে, সেই ঐক্যটাকে আমরা ধরে রাখতে চাই আইটিটির মাধ্যমে, এবং সেইভাবেই আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। কেমন আইটিটির স্বপ্ন দেখতে চান 2 বছর পরে, যেহেতু আপনারা 2 বছরের জন্য দায়িত্ব নিয়েছেন? 2 বছর পরে আমি এরকম একটা স্বপ্ন দেখতে চাই যে আইটিটি একটা সদস্য বান্ধব একটা আইটিটি হবে, যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সবসময় আইটিটি অফিসে আসবে, যোগাযোগ রাখবে, এবং আইটিটি যারা আমরা নির্বাচিত হয়েছি তাদের থেকে জবাবদিহিতা নিবে। অর্থাৎ আমাদের সদস্যরা শুধু ভোট দিয়ে কিন্তু বসে থাকলে হবে না, তাদেরকে জবাবদিহিতা নিতে হবে যে আপনারা এটা বলেছিলেন কিন্তু এটা তো করেন নাই। এবং শুধু আমি প্রেসিডেন্ট বলে আমাকে না, শুধু আমার অন্য অন্য ডিপার্টমেন্টের যারা আছে তাদের থেকেও জবাবদিহিতা নিতে হবে। যেরকম তুমি বললে যে আমাদের কেন্দ্রীয়ভাবে একটা ইশতেহার ছিল, আবার অনেক সদস্যদের বা অনেক ডিপার্টমেন্টের তাদেরও ইশতেহার ছিল, তাদেরও কিছু কমিটমেন্ট ছিল যে আমি নির্বাচিত হলে এই কাজগুলো করব। সদস্যদের তাদের কাছে প্রশ্ন রাখতে হবে যে তুমি তো নির্বাচিত হয়ে আসছো, তো এই কাজগুলো করার কথা ছিল কিন্তু এগুলো কেন হলো না, বা এগুলো কবে করবে, এই প্রশ্নগুলো তাদের করা উচিত। পাশাপাশি সদস্যদের অংশগ্রহণমূলক একটা আইটিটি থাকা উচিত, যে সদস্যরা যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু আইটিটি কার্যকর হবে। এবং আমরা যেই কাজটা আর একটা করবো সেটা হলো যে বিগত দিনে দেখা গেছে যে আইটিটির বিভিন্ন অনুষ্ঠানে যারা সদস্য না তারাও কিন্তু আইটিটির অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা এই জিনিসটা আমরা একটু রেস্ট্রিকশন করব, যে শুধুমাত্র সদস্যরাই রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। তাতে কী হবে, যে কোনো একটা অনুষ্ঠানের শৃঙ্খলাও থাকবে, এবং সদস্যদের যারা সদস্য না সেটাও কাজ করবে। এবং আমি দেখতে চাই যে আইটিটি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে, জাতীয় আমাদের যে টেক্সটাইলের নীতি নির্ধারণী যে কাজগুলো হয় সরকারের, সেই জায়গায় আইটিটির প্রতিনিধি থাকবে, এবং এটা একটা জাতীয় সংগঠন হিসাবে, জাতীয় পেশাজীবী সংগঠন হিসাবে মর্যাদার সাথে যেন উন্নীত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো, এবং সেইভাবেই আমরা দেখতে চাই আগামী 2 বছর পরে আর কি আইটিটিকে। আমরা আয়োজনের একেবারে শেষের দিকে যারা আইটিটির সদস্য রয়েছেন বা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা যদি কিছু থাকে। তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা বের হচ্ছে তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে এরকম, যে আমি সবসময় বলি, অনেকেই যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হয় পাশ করে, তাদের মধ্যে সবার ভিতরে একটা ইচ্ছা থাকে যে সে মার্কেটিংয়ে কাজ করবে বা মার্চেন্ডাইজিংয়ে কাজ করবে। কিন্তু আমি সবসময় একটা পরামর্শ দিই যে ইন্ডাস্ট্রিতে তার কাজ করা উচিত। কারণ আমাদের ইন্ডাস্ট্রি অনেকগুলো ক্ষেত্র আছে, স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং, তো আমাদের গার্মেন্টস। তো এই সব জায়গায় আসলে চাকরি করা উচিত। প্রথমে তাকে কিছু শেখা উচিত, যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলাম, যে আমি যে পড়াশোনা করে আসলাম যে তুলার থেকে সুতা তৈরি হবে, সুতার থেকে ফেব্রিক তৈরি হবে, ফেব্রিক থেকে সেটা ডাইং হবে, সেই ডাইংয়ের পরে গার্মেন্টস তৈরি হবে, সেটা এক্সপোর্ট হবে, এই কাজগুলো তাকে আগে শেখা উচিত। তারপরে সে কিছুদিন শেখার পরে যেই মানে
তার যেদিকে যেতে চায় সেদিকে যাবে এবং সেক্ষেত্রে তার আরেকটা উপকার হবে যে সে কিন্তু টোটাল সেক্টর সম্পর্কে একটা ধারণা হবে তার এবং তার ব্যবহারিক একটা ধারণা হবে। সে কিন্তু ভবিষ্যতে যখন সে নিজে ব্যবসা প্রতিষ্ঠান নিজে গড়ে তুলবে তখন তার জন্য অনেক সহজ হবে কাজ করা এবং তাকে কিন্তু সহজে কেউ ফাঁকি দিতে পারবে না, কারণ তার সব জিনিসগুলো জানা থাকবে আর কি। কিন্তু প্রথমেই যদি পাশ করার পরে একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার মার্চেন্ট ইঞ্জিনিয়ার বা মার্কেটিংয়ে ঢোকে সে কিন্তু আসলে সব কিছু বলতে পারবে না, কারণ তার কিন্তু ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল নলেজটা নাই। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা যারা বের হবে তারা অবশ্যই প্রথমে ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, তারপরে সে যেই ক্ষেত্রে যেতে চায় সেই ক্ষেত্রেতে যেতে পারে। আর আইটিটির সদস্যদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বিভিন্নভাবে পরামর্শ দিবেন এবং কী রকম আইটিটি দেখতে চান। আমাদের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা একটা মতামত নেব সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের থেকে বা আইটিটির সদস্যদের থেকে মতামতের জন্য একটা থাকবে। এই ওয়েবসাইটকে আমরা একটু আপডেটও করব সামনে। তো আমরা চাই যে সদস্যদের পরামর্শ দরকার আমাদের, যে তারা কী রকম আইটিটি দেখতে চায়। আমি খুবই আশাবাদী যে আমাদের যে প্যানেলে যারা আমরা নির্বাচিত হয়েছি তারা সবাই ডাইনামিক, এবং বিশেষ করে আমার সেক্রেটারি জেনারেল, সে কিন্তু প্রায় 25 বছর উপরে ইন্ডাস্ট্রিতে চাকরি করেছে এবং সে এখন কর্পোরেট জব করছে। পাশাপাশি সে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন একাডেমির সাথে জড়িত, প্লাস বিভিন্ন ইউনিভার্সিটিতে সে লেকচার দেয় এবং সে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। এবং আমার ধারণা যে সাংগঠনিকভাবে সে একজন দক্ষ এবং সে খুব সুন্দরভাবে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করতে পারবে। তো আমি আশা করছি যে আগামী দিনে আমরা একটা সুন্দর আইটিটি দিতে পারবো, তবে সদস্যদের একটা অংশগ্রহণ আমাদের খুবই দরকার আর কি। সব সময় আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশে সুখে দুঃখে সবসময় থাকার চেষ্টা করব। আমি যেরকম আমাকে আপনারা বিগত দিনে পেয়েছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আমাকে সেভাবেই পাবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। জি, ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, অনেক ধন্যবাদ টেক্সটাইল মিররকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আতিক তোমাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমার মাধ্যমে আমি আইটিটির সকল সদস্য এবং সমগ্র টেক্সটাইল পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপরে আপনারা যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করব এবং আইটিটিকে একটা গতিশীল এবং আধুনিক একটা আইটিটি রূপে আমরা গড়ে তোলার চেষ্টা করব আপনাদের সবার সহযোগিতায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেক্সটাইল মিররের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।